পাকিস্তানের সাথে সম্পর্ক করা উচিত, চীনের সঙ্গে করা উচিত, আমেরিকার সাথে ডিলটা কিভাবে হবে, ভারতের সাথে ডিলটা কিভাবে হবে, আওয়ামী লীগের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে, এই বিষয়গুলো নিয়ে সরকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ডক্টর ইউনূসের ব্যাপারে তাদের ফাইনাল ডিসিশন কি? তাকে কি এইভাবে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হবে? তাকে কি বিএনপি প্রোটেক্ট করবে? তাকে কি দেশের বাইরে সেফ এক্সিট দেওয়া হবে, নাকি তাকে রাষ্ট্রপতির পদে বসানো হবে? নট ইয়েট ডিসাইডেড, বাট এটা বিএনপির আসলে এক সপ্তাহের প্রায়োরিটি বেসিস এই কাজগুলো করা উচিত ছিল। ২ নম্বর হলো এনসিপি এবং জামাতের সঙ্গে তাদের যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন হবে, নট ইয়েট ডিসাইডেড। আর এই সিদ্ধান্তগুলো না নেওয়ার কারণে ডে বাই ডে দায় বাড়ছে, দেনা বাড়ছে, সম্পর্ক খারাপ হচ্ছে এবং এমন একটা জায়গায় আজকের দিনে রাজনীতি চলে এসছে, এখন সরকার চাইলেও কারোর সঙ্গে সমঝোতায় যেতে পারবে না, না জামাতের সঙ্গে, না এনসিপির সঙ্গে, না আওয়ামী লীগের সঙ্গে, না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, না ভারতের সঙ্গে, না আমেরিকার সঙ্গে, ইভেন চায়না কিংবা পাকিস্তানের সঙ্গে। এখন যে টানাটানি হচ্ছে সেই টানাটানির মোহটা চলে যাবে। এর কারণ হলো প্রশাসনের পরতে পরতে ভারতের এজেন্ট আছে, সমাজের সর্বস্তরে আমেরিকার এজেন্ট আছে, ডিপ স্টেটের এজেন্ট আছে, বিশ্ব ব্যাংকের এজেন্ট আছে, IMF এর এজেন্ট আছে, এডিবির এজেন্ট আছে, জাপানের এজেন্ট আছে, জাইকার এজেন্ট আছে। এত গুরুত্বপূর্ণ জায়গাতে বসে বসে তারা এমনভাবে কান পড়া দেবে, সেই কান পড়ায় মন্ত্রী, এমপি, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, তার কিচেন ক্যাবিনেট, এমনকি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিবারের যারা লোকজন আছে তারাও বিভ্রান্ত হয়ে যাবেন। পদ্মা সেতু নিয়ে যা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে, খুব ক্লোজলি এই জিনিসগুলো দেখেছি, রাষ্ট্র কিভাবে চক্রান্তের মধ্যে পড়ে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, এটার রসায়নটা আমি দেখেছি, সংসদ সদস্য হিসেবে দেখেছি, বাইরে দেখেছি, সংসদের বাইরে দেখেছি, ডিপ্লোম্যাটদের সাথে চলতে গিয়ে, কূটনীতি পাড়ায় চলতে গিয়ে। এখন দেখেন অনেকে কূটনৈতিক পাড়ায় ঘোরাফেরা করেন, বিভিন্ন দূতাবাসে যাতায়াত করেন। আল্লাহর মেহরবানিতে আমি যে সময় যাতায়াত শুরু করেছি তারা তখন টাই পরতে শিখেনি। এখন যারা ঘোরাফেরা করছে তারা কখনো দূতাবাসের ঠিকানা পর্যন্ত তখন তারা জানতেন না। এরকম অনেক লোক এখন অমুক দূতাবাসের সাথে তার পরিচয় আছে, অমুক রাষ্ট্রদূতের সাথে তার পরিচয় আছে, রাষ্ট্রদূত বাসায় আসে তিনি যান। যারা এই ধরনের অহংকার করে, আই এম টকিং অ্যাবাউট ইন 1987, 89, 91, 2001, তারপরে সংসদ সদস্য হিসেবে, বিরোধী দলের একজন কর্মী হিসাবে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো দেখেছি, সেই অভিজ্ঞতাটা হলো যে কোনো অবস্থাতেই এই দূতাবাসগুলো, বিদেশি শক্তিগুলো আসলে কারো বন্ধু হয় না। এরা শুধুমাত্র আপনাকে ব্যবহার করে, প্রয়োজন শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, ইচ অ্যান্ড এভরিবডি। এবং আমার কি বলবো, যে ব্যক্তিগত যে তিক্ত অভিজ্ঞতা এমন একটা পর্যায়ে যে এখন কেউ এই ধরনের অনুষ্ঠানে যদি কেউ দাওয়াত করে, কেউ আসতে চায়, আমি সাধারণত এই জিনিসগুলো একেবারে অ্যাভয়েড করি, দেখা সাক্ষাৎই করি না, যাওয়া তো দূরের কথা। তারপর দ্বিতীয় হলো সরকারি কর্মকর্তা। বড় বড় সরকারি কর্মকর্তার সাথে বন্ধুত্ব, ক্ষমতা আপনি আছেন, সেক্রেটারির সাথে বন্ধু, সেনাপ্রধানের সাথে বন্ধু, মেজর জেনারেলের সাথে বন্ধু, এরিয়া কমান্ডারের সাথে বন্ধু, ডিআইজির সাথে বন্ধু। এখানে একই অবস্থা। আপনি যখন একটু বিপদে পড়বেন, এরা কেউ আপনাকে চিনবে না, আপনার টেলিফোন ধরবে না। আননেসেসারি আপনি এদের সাথে যে সময় ব্যয় করেছেন, ওটা আপনার জীবনের জন্য একটা, যাকে বলা হয়, অভিশাপ। কাজেই প্রত্যেকটা মানুষকে তার নিজের কর্মের উপরে, নিজের চিন্তা চেতনার উপরে এবং নিজের সামর্থ্যের উপরে নির্ভর করতে হয়। তো সেই দিক থেকে সরকার এখন যা কিছু করছে তার সঙ্গে তার চিন্তা এবং চেতনার মিল নেই, তার সঙ্গে তার আইডিওলজি, আদর্শের কোনো মিল নেই, এবং সে এখন যা কিছু করতে চাচ্ছে এটি বিয়ন্ড হিজ বা ইটস, সরকার তো আজ এ প্লুরাল নাম্বার, এটা তাদের হাওতার বাইরে, আওতার বাইরে, সার্কেলের বাইরে। প্রকৃতির একটা নিয়ম আছে, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন যে ডোন্ট গো বিয়ন্ড দ্য সার্কেল।
যেমন আপনি দেখেন হযরত আদম আলাইহিসসালাম তো পৃথিবীর আদি মানব, বেহেশতে ছিলেন। তাকে তিনি কি বললেন? তাকে কিন্তু ওই মানে গন্ধম ফল, যেটিকে বলা হয় গন্ধম ফল, সেটি খেতে নিষেধ করেননি। তিনি বলছেন ওটার ধারের কাছে যেও না। মানে একটা সার্কেল দিয়ে দিয়েছেন, ওই সার্কেলের কাছে তুমি যেও না, আর তোমাকে যে সার্কেলের মধ্যে রেখেছি তুমি এই সার্কেলের বাইরে যেও না। ওই যে সার্কেল শুরু হলো, আকাশের দিকে তাকান, সূর্যের একটা সার্কেল আছে। যেদিন সূর্য তার সার্কেল থেকে ১ ইঞ্চি এদিকে আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চন্দ্রের একটা সার্কেল আছে, গ্রহ নক্ষত্র সবার একটা সার্কেল আছে, গ্যালাক্সির একটা সার্কেল আছে, পৃথিবীর যত ভূখণ্ড আছে সবার একটা সীমানা আছে, আপনার বাড়ির একটা সীমানা আছে, আপনার ঘরের একটা সীমানা আছে, ব্যবসা বাণিজ্যের একটা সীমানা আছে, প্রত্যেকটা জিনিসের সীমানা আছে। আপনি শুধু আপনার চিন্তা এবং ইচ্ছার যে সীমানাটা, এটা কেন রাখবেন না তাহলে? আপনার শরীরের একটা সীমানা আছে, আপনি কত ফিট লম্বা, কত ফিট প্রস্থ, এটার একটা সীমানার মধ্যে না? আপনি উচ্চতা আছে আপনার ৫ ফিট ৫ ইঞ্চি বা ১০ ইঞ্চি। আপনি এভারেস্ট নিয়ে সারাদিন এভারেস্টের মতো ভাবসাব দেখাচ্ছেন। আপনি সীমা অতিক্রম করছেন। কাজেই সরকারের একটা সীমা পরিসীমা আছে। বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি, বাংলাদেশের মতো জনগণ, বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের বিজিবি, পুলিশ, আমরা আসলে কী করতে পারবো সেটার একটা সীমা পরিসীমা আমাদের আঁকা দরকার। এই সীমার বাইরে গেলেই আমাদের পতন। আমরা অভিশপ্ত হব, আমরা বিপদের মধ্যে পড়ব। এই জিনিসগুলো মনে হচ্ছে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই সীমা এবং পরিসীমাটা পরিমাপ করতে পারছেন না। মূল প্রসঙ্গে আসি, তারপর বক্তব্য শেষ করব। জনাব তারেক রহমান তিনি তার কাজকর্ম করার জন্য তার প্রিয়, তার পছন্দের এক ঝাঁক মানুষ তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন এবং কাউকে কাউকে যারা দেশে ছিলেন তাদেরকে তিনি কাছে ডেকে নিয়েছেন। একান্ত আপনজন মানুষের মধ্যে যারা বাংলাদেশে ছিলেন তাদের মধ্যে জহিরুদ্দিন স্বপন, শহীদুদ্দিন চৌধুরী আনি, এই দুজন পলিটিক্যাল যারা লোকজন আছেন তাদেরকে আমরা দেখছি। এরপর প্রবাসে ছিলেন, বাইরে ছিলেন তিনি জনাব সালাউদ্দিন সাহেব, ভারতে ছিলেন, তাকে আমরা তার কাছের মানুষ হিসেবে দেখছি। তৃণমূলে ছিলেন, গ্রাম অঞ্চলে ছিলেন মীর শাহে আলম, তাকে আমরা দেখছি। এর বাইরে তিনি এক ঝাঁক লোক নিয়ে এসছেন, যেমন সানিকে আনছেন, হুমায়ুন কবিরকে আনছেন, মাহাদি আমিনকে এনেছেন, রুমনকে এনেছেন, এরা সবাই লন্ডনে তার সঙ্গে ছিলেন, আরও অনেকে ছিলেন। তো এই যে একটা সার্কেল, তিনি একটা সার্কেল গড়ে তুলেছেন, সেই সার্কেলের মধ্যে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়টা দেখাশোনা করেন সরকারের সব কিছু, মূলত এখানে খলিলুর রহমান জাস্ট ওসিলা, সামনের কি বলবো, তাকে বসায় রাখা হয় মঞ্চের সামনে, কিন্তু পেছন থেকে কলকাঠি যিনি নাড়েন অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার তিনি হুমায়ুন কবির। তো তিনি একটি কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে, প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে সবাই প্রশ্ন করেছিল তিনি ভারত গেলেন না কেন, আমেরিকা যাচ্ছেন না কেন, বা ইউরোপ যাচ্ছেন না কেন, এই ধরনের কথাবার্তা, যার আড়ালে মানুষ মস্কারা করার চেষ্টা করছে। ভারত কি এখন বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না? প্রধানমন্ত্রীকে কি ভারত দাওয়াত দিচ্ছে না? তারেক রহমান সাহেব কি আমেরিকার ভিসা পাওয়ার উপযুক্ত হয়েছে? ভিসা পাবেন? আমেরিকাতে অবস্থা কি? বা ইউরোপীয় ইউনিয়ন কেন জামাতের পিছিয়ে পিছিয়ে ঘুরছে? এইটুকু হলো অলক্ষ্যের কথা। এই কথার একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জনাব হুমায়ুন কবির যেটা বলছেন যে বাংলাদেশ এখন থেকে কাউকে আর মানে কোথায় যাবে প্রধানমন্ত্রী সেটা আমরা সিদ্ধান্ত নেব। কেউ দাওয়াত দিলে যে যেতে হবে, নট লাইক দ্যাট। আর কেউ দাওয়াত না দিলে সেখানে যে জোর করে যেতে হবে তাও না। আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে যাব। অবাধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা এখন যেখানে যাচ্ছি আমাদের প্রয়োজন, আগামীতে যদি কোনো প্রয়োজন আমরা ভারত যাব, প্রয়োজন হলে আমরা আমেরিকাতে যাব, আর প্রয়োজন না হলে আমরা যাব না। এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, একেবারে সহি কথা। কিন্তু বাস্তবতা হলো যে এই কথার ফলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে তিক্ততা শুরু হয়ে গেছে, আলটিমেটলি ভারতের সঙ্গে যে তিক্ততা শুরু হয়ে গেছে, এখন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
তিনি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন। আচ্ছা বলেন তো কেন যাচ্ছেন? ওনার চাঁপাইনবাবগঞ্জে গিয়ে হাঁসের মাংস, কালাই রুটি খাওয়ার দরকারটা কি? ঠিক সেম কাজটি পিটার ডি হাস করেছিলেন। ঠিক একই কাজ ড্যান ডাব্লিউ মজিনা করেছিলেন। সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। ফলে এই যে ড্যান ডাব্লিউ মজিনা, তিনি সাতক্ষীরা গেছেন, যশোর গেছেন, কুয়াকাটায় গেছেন, কক্সবাজারে গেছেন, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, রংপুর গেছেন। মার্শাল বার্নিকাট বুম প্রত্যেকটা ঢাকার শহরে অল পলিটিশিয়ান তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন। অসংখ্য মানুষের বাসায় গোপনে গেছেন, প্রকাশ্যে গেছেন। অসংখ্য প্রায় প্রতিদিনই যে সকল পারিবারিক গুলশান বনানীতে এই সকল আড্ডা বসত, 20 জন 25 জন, যেখানে বাছা বাছা পলিটিশিয়ান, বাছা বাছা ঝানু, কূটনীতিবিদ, ব্যবসায়ী, তাদেরকে দিয়ে 20-25 জনকে নিয়ে এই মার্কিন রাষ্ট্রদূত বহু মিটিং করেছেন মার্শাল বার্নিকাট বুম শেখ হাসিনার জামানাতে। আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা একটা ফ্যামিলি গ্যাদারিং, কিন্তু এগুলো ফ্যামিলি গ্যাদারিং ছিল না, এটা অনেক কিছু ছিল। এমনকি ওই অনুষ্ঠানে যারা উপস্থিত হতেন তারা নিজেরাও জানতেন না। তার পরিণতিতে যখন ডিপ স্টেটের খেলাধুলা শুরু হয়ে গেল, শেখ হাসিনা একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাননি। একইভাবে এই যে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এখন দৌড়াদৌড়ি করছেন। আবার তিনি এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন। সবাই লোকজন বলছে যে তিনি দেখা করছেন রাগ হয়ে, এই কারণে যে কেন আমেরিকার অনুমতি ছাড়া এই মুহূর্তে চীনে জনাব তারেক রহমান সাহেব যাচ্ছেন। কিন্তু সেই কথা না বলে, মানে ঠাট্টা কাকে বলে, তিনি বলছেন যে আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি বাংলাদেশের লোকজন যেন বিশ্বকাপে আমেরিকাকে সাপোর্ট করে, এবং আমেরিকা যে জিতবে, এই জিতার ব্যাপার ইচ্ছা করলে বাংলাদেশের যারা জনগণ তারা বাজি ধরতে পারে, এবং বাজি ধরলে তারা বাজিতে হারবে না। আচ্ছা বলেন তো, এর চাইতে ঠাট্টা, মস্কারা, ফাজলামো, মানে নতুন দুলাভাই তার